মধ্যপ্রাচ্য থেকে আসা প্রত্যেক বছরে প্রায় ধরেন যে $4 to $5 বিলিয়ন যদি কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে অবশ্যই এটা বাংলাদেশের অর্থনীতি ইম্প্যাক্ট তৈরি করবে। তেল আবিষ্কার হওয়ার পর থেকে ফাইন্ড আউট করার পর থেকে ছাড়াও আগে থেকে সেটাকে কবজা করার জন্য ক্রিশ্চিয়ানদের ওই যে মানে ক্রুসেডারদের সময় যে যুদ্ধ শুরু হয়েছিল মধ্যপ্রাচ্যতে মুসলমানদের জায়গায় সেই এলাকায় তাদের বিরুদ্ধে যে মানে যুদ্ধ শুরু হয়েছিল, সেটার ধারাবাহিকতা চলছিল। মধ্যখানে লেনিন এসে সেটাকে একটু পিছিয়ে দিয়েছিলেন। এই যুদ্ধটা যদি কোনোভাবে 6 মাস বা 1 বছর যায়, তাহলে দেখবেন আমাদের দেশের মধ্যে এই যে ছোট ছোট দেশগুলো যেগুলো ফরেন ওয়েলের উপর ডিপেন্ডেন্ট, ফরেন গুডসের উপর ডিপেন্ডেন্ট, ফরেন কারেন্সির উপর ডিপেন্ডেন্ট, এই দেশগুলোর মধ্যে কিন্তু রাজনৈতিক অস্থিরতা অনেক তৈরি হয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যের রাজাগুলো এক একজন রাজা বছরে কয়েক বিলিয়ন ডলার রাজ পরিবারের জন্য খরচা হচ্ছে। এই বড় বড় কাতারের কাতার কত $220 বিলিয়ন খরচ করেছে 2 বছর আগে সেখানে ফুটবল আন্তর্জাতিক ফুটবল মানে সকার ম্যাচ করার জন্য। এই যে বারবার কেন সবকিছুতে মধ্যপ্রাচ্য, মিডল ইস্ট, একদিকে মিডল ইস্টের একটা হ্যান্ড হচ্ছে মিডল ইস্ট খুবই রিচ একটা কিছু কান্ট্রি, এত বেশি ধনী, এত বেশি তাদের অর্থবিত্ত। আমরা যদি সৌদি আরব, আমরা কাতারের কথা বলতে পারি, তাদের রাজাদের, তাদের আমিরদের জীবনযাত্রা মানে এটা তো মানে অবিস্মরণীয়, যেখানে কাতারে প্রেসিডেন্ট ট্রাম্পকে $400 মিলিয়ন একটি বিমান গিফট করতে পারে। আবার আদার হ্যান্ড আমরা দেখি যে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে আপনি লিবিয়ার কথা বললেন, সিরিয়ার কথা, ইয়েমেনের কথা বলতে পারি, এখন ইরানের কথা বলতে পারেন, ফিলিস্তিনের, এখানে মানে মানবেতর জীবনযাপন। এই যে মধ্যপ্রাচ্যের এই ডাবল স্টেট, মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীলতা আসলে কেন? মানে যেটা কি তাহলে রশিদ ভাইয়ের কথা মতো কি ওইটাই প্রযোজ্য যে গণতন্ত্র না থাকার কারণেই এটি হচ্ছে, নাকি মধ্যপ্রাচ্যের মানুষ বা মধ্যপ্রাচ্যের নেতারা মানে যারা পলিটিক্যাল পার্সন তারা আসলে এক ধরনের ডিক্টেটরশিপ মন মানসিকতা নিয়ে চলেন, তাই তাদের দেশগুলোতে অস্থিরতা? আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? এগুলো দীর্ঘ আলোচনার ব্যাপার। সংক্ষেপে এটা বলা উচিত, মধ্যপ্রাচ্যে ডিক্টেটরশিপ, অটোক্রেসি এগুলো খুব খারাপ জিনিস সব দেশের জন্য, যে কোনো সমাজের জন্য উন্নয়নের অঞ্চল, এটা একটা দিক। তেমনি ভাবে সোভিয়েত বলশেভিক রিভলিউশনের আগে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বা পশ্চিমা সাম্রাজ্যবাদ মধ্যপ্রাচ্যে বিশেষ করে ওই তেল আবিষ্কার হওয়ার পর থেকে ফাইন্ড আউট করার পর থেকে ছাড়াও আগে থেকে সেটাকে কবজা করার জন্য ক্রিশ্চিয়ানদের ওই যে মানে ক্রুসেডারদের সময় যে যুদ্ধ শুরু হয়েছিল মধ্যপ্রাচ্যতে মুসলমানদের জায়গায় সেই এলাকায় তাদের বিরুদ্ধে যে মানে যুদ্ধ শুরু হয়েছিল, সেটার ধারাবাহিকতা চলছিল। মধ্যখানে লেনিন এসে সেটাকে একটু পিছিয়ে দিয়েছিলেন। তো লেনিনিজমের পতনের পরে মানে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে ওই আগের জিনিসটা আবার এসে গেছে, এবং সেখানে সেই জন্য তাদের নিজেদের শক্তি বল যারা তৈরি করছে। এটা একটা রিয়ালিটি, এটা দীর্ঘ আলোচনার ব্যাপার, যাব না। আর একটা হচ্ছে যে মানে ইসলাম যেটা ধর্ম হিসাবে এটাতে রাজতন্ত্রের কোনো বিধান ছিল। পরবর্তীতে মানে চতুর্থ খলিফা তো তিনি ঠিক মতো শাসনই করার সুযোগ পেলেন না। আলী মানে মুয়াবিয়া সিরিয়াতে দামাসকাসে রাজত্ব শুরু করে দিলেন। তার ছেলে ইয়াজিদ একটা দুষ্ট প্রকৃতির লোক ছিল, দুষ্কৃতকারী, সে রাজতন্ত্র চালু করে দিল। তারপর হলো আব্বাসীয় খলিফারা, তারা দেশে অনেক উন্নয়নমূলক কাজ করেছে ইত্যাদি সব, কিন্তু তার রাজতন্ত্র করেছে। তার রাজতন্ত্র করা মানে সেই আগে দু একজন ছাড়া ভালো লোক ছিলেন, সাধারণ জীবন যাপন করতেন দু একজন রাজা, তাদের খলিফা, কিন্তু অন্যরা তো এরকম বিরাট মানে খুব আয়াসে জীবন যাপন করতে। এখন মধ্যপ্রাচ্যের রাজাগুলো এক একজন রাজা বছরে কয়েক বিলিয়ন ডলার রাজ পরিবারের জন্য খরচা হচ্ছে। এই বড় বড় কাতার কত $220 বিলিয়ন খরচ করেছে 2 বছর আগে সেখানে ফুটবল আন্তর্জাতিক ফুটবল মানে সকার ম্যাচ করার জন্য, ফাইনাল করা। ক্যান ইউ ইমাজিন দিস? এটা দিয়ে পৃথিবীর কয়েকটা দরিদ্র দেশের ভাগ্য তারা চেঞ্জ করতে দিতে পারতো। ফলে এই হচ্ছে এটা একটা দিক। যেটা বললাম গ্লোবাল ব্যাপার, অনেক সময় এই মুহূর্তে আমরা যে টেনশন চারিদিকে, এগুলার অনেক রুট কজ নিয়ে আলোচনা করার মতো পরিবেশ মুড আমার নেই। তো যাই হোক, না এটা আসলে হ্যাঁ, আপনি এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এই ব্যাপারগুলো আলোচনা করতে যদি আমরা করতে পারতাম আমাদেরও ভালো লাগতো, কিন্তু সময় খুবই কম। আপনি একটু থাকেন, আমরা রশিদ ভাই
এখন এতক্ষণ তো আমরা আসলে আমের মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা করলাম, কিন্তু আসলে আপনি যেটা বললেন যে প্রতিবেশীর ঘরে আগুন লাগলে পাশের ঘরেও কিন্তু তার আঁচ পড়ে। যদিও বা আমরা বাংলাদেশ পাশ থেকে অনেক দূরে, প্রায় 3,000 সাড়ে 3,000 কিলোমিটার দূরে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে মধ্যপ্রাচ্যে যে অস্থিতিশীলতা, এই মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্য জুড়েই যুদ্ধ শুরু হয়ে গেছে বলা যায়। আজকের পর থেকে আসলে এটা বলার অপেক্ষা রাখে না যে এই যুদ্ধ শুধু আমেরিকা এবং ইরানের, কারণ ইরান এরই মধ্যে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশকে মোটামুটি আক্রমণ করেছে। এতে করে বাংলাদেশের মতো দেশ, বিশেষ করে এই ছোট অর্থনীতির দেশগুলো সামনে কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে রশিদ ভাই? আপনি কি মানে বিশেষ এই যে বাংলাদেশের বিশাল একটা শ্রমবাজার মধ্যপ্রাচ্যের রয়েছে, তাদের তো ইম্প্যাক্ট হবে তাদের জীবন জীবিকাতে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। হ্যাঁ, আমাদের মতো দেশগুলি হচ্ছে এই ধরনের যুদ্ধে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়, এবং আমাদের মতো দেশগুলি হচ্ছে সবচেয়ে বেশি ভালনারেবল। কারণ হচ্ছে আমাদের তো এত নিজস্ব রিসোর্স বা সম্পদ নেই। আমাদের ইনকামের মধ্যে সবচেয়ে বড় ইনকাম হচ্ছে আমাদের যে ফরেন লেবার সেক্টরটা, যেখানে আমরা মধ্যপ্রাচ্য ধরনের প্রায় 1/2 কোটির বেশি আমাদের ফরেন লেবার্স আছে যারা রেমিটেন্স পাঠায়। এটা আমাদের একটা বড় ইনকাম সোর্স। আর একটা ইনকাম সোর্স হচ্ছে আমাদের গার্মেন্টস সেক্টর, তাই না? তো মধ্যপ্রাচ্য থেকে আসা প্রত্যেক বছরে প্রায় ধরেন যে $4 to $5 বিলিয়ন যদি কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে অবশ্যই এটা বাংলাদেশের অর্থনীতি ইম্প্যাক্ট তৈরি করবে। সেকেন্ড অফ অল, মধ্যপ্রাচ্য থেকে আমরা সবচেয়ে বেশি তেল ক্রয় করি, যে তেলটা আমরা আমাদের ধরেন যে একজন কৃষক তার জমিতে পানি দিবে, তারও এই তেলটার প্রয়োজন হয়। কোনো কারণে যদি তেলের দাম বেড়ে যায়, তাহলে বাংলাদেশে এটা কস্ট অনেক বেড়ে যাবে, কৃষকরা এটা কিনতে হিমশিম খাবে। এতে তার বাংলাদেশে যে আমাদের মানে পেডি প্রোডাকশন বা অন্যান্য যে প্রোডাকশন আছে এগুলোর উপর হার্ট করবে, গার্মেন্টস ফ্যাক্টরিতে এটা ক্ষতিগ্রস্ত হবে। এখন মধ্যপ্রাচ্যে এই যে যেমন ফ্লাইটস গুলো বন্ধ হয়ে গেছে, তারপরে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে তেল চলাচল বন্ধ হয়ে গেছে, এটা একটা হিউজ ইম্প্যাক্ট তো বাংলাদেশের মধ্যে পড়বেই। বড় বড় দেশগুলো হয় কি, তাদের সামর্থ্য থাকে, তাদের টাকা থাকে, তাদের শক্তি থাকে, তাদের নিজস্ব তারা একটা ক্যাপাসিটি তৈরি করে বা অল্টারনেটিভ একটা সোর্সও তৈরি করে রাখে। যেমন ধরেন যে আমেরিকা অল্টারনেটিভ সোর্স আমরা ভেনেজুয়েলাকে আগে রেডি করে রেখেছি, অর্থাৎ ভেনেজুয়েলাও কিন্তু ওয়ার্ল্ডের প্রায় 20 to 22% কিন্তু ওয়েল রিজার্ভ কিন্তু তাদের মধ্যে প্রায় 1/4 তেল মজুদের আছে। এই রিজার্ভটার উপর এখন আমাদের নিরঙ্কুশ কন্ট্রোল আছে, তাই না? আবার মনে করেন যে সৌদি ডিক্টেটর বা আমরা আমাদের তারা মনে করেন যে এই যে দেখেন সৌদি আরব এত বেশি উন্নত করতেছে, কারণটা কি? কারণ হচ্ছে তারা হচ্ছে পশ্চিমাদের কাছে তারা সাবমিসিভ হয়েছে, পশ্চিমাদের রুলস এন্ড অর্ডারকে তারা মেনে নিয়েছে, তারা তেল প্রোডাকশন করতেছে। এর মধ্যে দিয়ে তারা সৌদি আরব, কুয়েতের মতো দেশ কিংবা দুবাইয়ের মতো শহর অনেক বড় বড় অট্টালিকা তৈরি হচ্ছে। একদিকে তারা উন্নতি লাভ করতেছে, আপনি বলছেন যে বাংলাদেশের মতো দেশগুলো বেশি ইম্প্যাক্ট হবে। হ্যাঁ, বাংলাদেশের দেশগুলো আরো ক্ষতিগ্রস্ত হবে। এই যুদ্ধ যদি দেখেন, ইরান যুদ্ধ যখন চলছে তখনও কিন্তু বাংলাদেশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই যুদ্ধটা যদি কোনোভাবে 6 মাস বা 1 বছর যায়, তাহলে দেখবেন আমাদের দেশের মধ্যে এই যে ছোট ছোট দেশগুলো যেগুলো ফরেন ওয়েলের উপর ডিপেন্ডেন্ট, ফরেন গুডসের উপর ডিপেন্ডেন্ট, ফরেন কারেন্সির উপর ডিপেন্ডেন্ট, এই দেশগুলোর মধ্যে কিন্তু রাজনৈতিক অস্থিরতা অনেক তৈরি হয়ে যেতে পারে। মানুষ কিন্তু যখন অর্থনৈতিক মানে ক্রাইসিস তৈরি হয়, অর্থনৈতিক ক্রাইসিসের মূল জায়গাটাই কিন্তু হচ্ছে আপনার এনার্জি।